প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো, নিরাপদে আছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। ইতিপূর্বে যে ক্লাসগুলো হয়েছে তাতে তোমরা দেখেছো যে আমি তোমাদেরকে চতুর্থ অধ্যায় পড়াচ্ছিলাম, কৃষি অধ্যায়টা পড়াচ্ছিলাম। আজকে কৃষি অধ্যায় শেষ করব এবং আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের কৃষি সংস্থা, এবং পরবর্তীতে যে সময়টা থাকবে সেই সময়টা আমরা নবম অধ্যায় দূষণ ও দুর্যোগের কিছু অংশ পড়ব। তো কৃষি সংস্থা বাংলাদেশে কিন্তু অনেক কয়টাই এই সংস্থা রয়েছে। তার মধ্যে যে উল্লেখযোগ্য কৃষি সংস্থাগুলো রয়েছে সেগুলোর নাম আমি অলরেডি বোর্ডে লিখে দিয়েছি এবং সে সম্পর্কে কিছুটা আলোচনা করব। তার পরবর্তীতে আমি আলোচনা করব বাংলাদেশের কৃষিতে প্রযুক্তি কিভাবে প্রভাব ফেলেছে, অর্থাৎ কৃষির ক্ষেত্রে প্রযুক্তির অবদান, এটা একটু আলোচনা করব। পরে আমরা চলে যাব নবম অধ্যায় দূষণ ও দুর্যোগে। ঠিক আছে, তো আমরা শুরু করি। আমাদের প্রথমে যেটা আমরা লিখেছি সেটা হচ্ছে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট, প্রথম যে সংস্থাটা। আগেই বলে নিই, এখান থেকে কিন্তু তোমার দেখা যাচ্ছে যে সৃজনশীলের গ ঘ অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা কোশ্চেনটা খুব একটা আসে না। এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবন। তো জ্ঞানমূলকের ক্ষেত্রে বেশিরভাগ আসে কি, হয়তো দেয়া থাকলো SRDI এর পূর্ণরূপ কি, অথবা BARC এর পূর্ণরূপ কি, অথবা এই বাড়ির পূর্ণ অর্থ কি, এরকম পূর্ণ অর্থ আসে, অথবা অমুকটা যে বিড়ি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এরকম কতগুলো কোশ্চেন আসতে পারে। অথবা আসতে পারে যে কৃষি গবেষণা কাউন্সিল বাংলাদেশের কৃষিতে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে, লিখো কিংবা ব্যাখ্যা করো, এরকম কোশ্চেন আসতে পারে। কিন্তু এখান থেকে আমার দেখা মতে, মানে আমার দেখা হায়ার অর্ডার এবং প্রয়োগ এই ধরনের কোশ্চেন আসে না। তো আমি সেই জন্য তোমাদের যেই রকম দরকার সেরকম ভাবেই পড়িয়ে দিই। তো প্রথমেই যেই সংস্থাটার কথা আমি উল্লেখ করেছি সেটা হচ্ছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। এটা হচ্ছে 1972 সালে প্রতিষ্ঠা, এই ইনস্টিটিউটটা স্থাপিত হয়। এটার পূর্ণ রূপটা আমি একটু লিখে দিই। এটা হচ্ছে কি সয়েল রিসোর্সেস RESO ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। ঠিক আছে, এটা হচ্ছে কি 1972 সালে স্থাপিত হয়। এখানটা যেহেতু সয়েল বলা আছে, সয়েল থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে এটা দ্বারা বুঝিয়েছে বাংলাদেশের, আমরা তো জানি যে বাংলাদেশের বেশিরভাগ মৃত্তিকা পলিযুক্ত উর্বর মৃত্তিকা, তাই না? তো এই মৃত্তিকাতে কোন মৃত্তিকা কোন ধরনের এবং কোন মৃত্তিকাকে কোন ধরনের ফসল বেশি উৎপাদন হয়, কোন জায়গাটায় কোন ফসলটা যদি আমরা উৎপাদন করি মৃত্তিকা ভেদে ভালো ফসল পাবো, এই যে এইসব বিশ্লেষণগুলোই মূলত এই কৃষি সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মাধ্যমে করা হয়ে থাকে। আর এই কৃষি সংস্থা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটটা 1972 সালে প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটা অধিদপ্তর ছিল। পরবর্তীতে 1983 সালে এটা আলাদা কৃষি সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট হিসেবে আলাদা প্রতিষ্ঠান হয়। এরপরে যেটা আমরা বলছি সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট, বার্কটা হচ্ছে 1973 সালে স্থাপিত হয়েছে। এটা অফিস কিন্তু আমাদের এই যে ঢাকার ফার্ম গেটের পাশে লাল একটা বিল্ডিং আছে, দেখবা, সেটা বার্ক। এর পূর্ণ রূপটা কি BARC, তাই না? এর পূর্ণ রূপ হচ্ছে বাংলাদেশ। আমি এটা লিখে দিচ্ছি এই কারণে যে এই পূর্ণরূপ কি এরকম কোশ্চেন কিন্তু সবসময় প্রায়ই থাকে। বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল। তো এই সংস্থাটার কাজ কি? বাংলাদেশের বিভিন্ন কৃষি গবেষণার তত্ত্বাবধান করা, তারপরে পর্যবেক্ষণ করা, বিভিন্ন সংস্থা সমূহের মধ্যে সমন্বয় সাধন করা, এইসবই হচ্ছে এই বার্কের কাজ। এরপরে আমরা আসবো কি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বারি। এটা হচ্ছে বাড়িটা
1976 সালে স্থাপিত হয় এবং এই বাড়িটা গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। এই বাড়ির পূর্ণ অর্থ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল না হয়ে এটা হবে ইনস্টিটিউট। এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বাড়ি। এই বাড়ির কাজ হচ্ছে কি, কৃষির বিভিন্ন গবেষণা করা, উন্নত জাত উদ্ভাবন করা। এই উন্নত জাত উদ্ভাবন করার পরে তোমার হচ্ছে সার কি পরিমাণ প্রয়োগ করতে হবে সেই বিষয়ে তারা গবেষণা করে থাকে। বিভিন্ন কীটনাশক, কীটপতঙ্গ যে হয় সেই কীটপতঙ্গ দমনের জন্য কীটনাশক প্রস্তুত করা, এই সবগুলো হচ্ছে কি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাজ। এরপরে আসছে কি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। এটার হচ্ছে পূর্ণরূপটা আমি একটু লিখে দিই। বিড়িও কিন্তু গাজীপুরের জয়দেবে অবস্থিত বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এখানে কিন্তু আমরা ধান দিয়েই বুঝতে পারছি যে এখানটায় কি করা হয়, ধানের উন্নত জাত আবিষ্কার করা, এই জাতগুলোকে সংরক্ষণ করা, বিভিন্ন অসুখ হলে ধানের যদি কোনো রোগ বালাই দেখা যায় সেই রোগ বালাই কিভাবে প্রতিরোধ করা যায় সেই প্রতিষেধক তৈরি করা, কীটনাশক তৈরি করা, এইসব ধান সংক্রান্ত বিভিন্ন গবেষণামূলক কার্যক্রম হচ্ছে বিড়ির কাজ। এটা তোমার স্থাপিত হয় কত সালে? বিড়ি 1970 সালে হয়। এটা হচ্ছে 1970 সালে হয়, তখন এটার নাম ছিল পূর্ব পাকিস্তান ধান গবেষণা ইনস্টিটিউট। পরে 1971 সালে স্বাধীনতা লাভের পরে এর নামকরণ করা হয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। এটার পূর্ণরূপ আমি দিয়ে দিই। বিএডিসি, তাই না? বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটাও ঢাকায় অবস্থিত এবং এটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অধীন একটা অধিদপ্তর। এখানটায় মূলত কাজ করা হয় কি, এই কৃষি উন্নয়ন কর্পোরেশনে বীজ সংরক্ষণ করা, এই বীজগুলোকে সময় মতো দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ানো, এই হলো বীজ উদ্ভাবন করা, সংরক্ষণ করা, এই সবগুলোই হচ্ছে মেইনলি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাজ। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ আণবিক শক্তি কমিশন। এর পূর্ণরূপটা আমরা লিখি বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন, বিএইসি। এটা হচ্ছে 1973 সালে স্থাপিত হয়। বিএইসির কাজ হচ্ছে কি, বিভিন্ন কৃষি সংক্রান্ত যে রোগবালাইগুলো আছে সেই রোগবালাইগুলো নির্ণয় করা
এবং হচ্ছে এই কিভাবে এই রোগগুলোকে প্রতিহত করা যায় বা প্রতিরোধ করা যায় এই বিষয়ে মানে বিভিন্ন কোন পদ্ধতিতে বা কিভাবে কোন প্রতিষেধক দিয়ে এই রোগগুলোকে থেকে ফসল রক্ষা করা যায় সেই বিষয়ে তোমার ওই প্রতিষেধকমূলক ব্যবস্থা গ্রহণ করা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। এটাও কিন্তু বাংলাদেশের ঢাকায় অবস্থিত। এর পূর্ণ রূপ হচ্ছে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট। জুট রিসার্চ এটা কি 1974 সালে স্থাপিত হয় এবং এর কাজ আমরা বুঝতেই পাচ্ছি। বাংলাদেশের পাট নিয়ে গবেষণা করা হয়, উন্নত জাতের পাট জাত উদ্ভাবন করা, এই পাট জাতগুলো মানে এই পাটকে সংরক্ষণ করা, এর রোগ নির্ণয় করা, রোগগুলোকে প্রতিহত করা, কীটনাশক ব্যবহারের কোন কীটনাশক ব্যবহার করা হবে এই সব নিয়ে গবেষণা করাই হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের কাজ। এছাড়াও কিন্তু আরো কিছু সংস্থা রয়েছে, যেমন হচ্ছে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে বেশ কয়েকটা কৃষি বিদ্যালয় রয়েছে, সেই কৃষি বিদ্যালয়গুলো হচ্ছে এই কৃষি সংস্থার আওতায় আসবে। এরপরে আর একটা আছে কি, এই যে ভেটেরিনারি যে ইয়েগুলো আছে বিশ্ববিদ্যালয়, সেই ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু বাংলাদেশ কৃষি সংস্থার আওতায় পড়ে। এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে কৃষি তথ্য সেবা। কৃষি তথ্য সেবার এর ইংরেজি হচ্ছে AIS, অর্থাৎ কি এগ্রিকালচারাল ইনফরমেশন সার্ভিস। এটা হচ্ছে 1969 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে কৃষি সংক্রান্ত যে কোনো সেবা এখান থেকে দেয়া হয়ে থাকে। তো এগুলাই মোটামুটি আমাদের বাংলাদেশের যে সংস্থাগুলো রয়েছে সেগুলো। এখন আমরা এখান থেকে ডিটেল তেমন কিছু পড়ার দরকার নেই, অর্থাৎ এক একটা ইনস্টিটিউটের কাজটা পড়বো, কত সালে স্থাপিত এবং এর পূর্ণরূপটা জানবো। ঠিক আছে, এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি প্রযুক্তি, বাংলাদেশের কৃষিতে প্রযুক্তির ব্যবহার। আমি আগে প্রথমে কোন কোন ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহৃত হয়েছে সেই জিনিসগুলো লিখব, তারপরে বর্ণনা করব। তাহলে কি কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, তাই না? প্রথমেই কোন ক্ষেত্রটা লিখি? আচ্ছা, আমি আগে লিখে নিই, তারপরে লিখি, বর্ণনা করি।
কৃষির এই সব ক্ষেত্রে কিন্তু প্রযুক্তির ব্যবহার আমরা লক্ষ্য করে থাকি। প্রথমে যেটা আমরা আসছি সেটা হচ্ছে জমি চাষের প্রযুক্তি। বাংলাদেশে যদিও বড় বড় জমি খুব কম, ছোট ছোট জমি ট্রাক্টরের খুব বেশি ব্যবহার সেজন্য দেখা যায় না, কিন্তু পাওয়ার টিলারের মাধ্যমে প্রায় বাংলাদেশের সব জায়গাতেই মোটামুটি সব গ্রামে পাওয়ার টিলারের মাধ্যমে এই জমি চাষ করা হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার টিলারের মাধ্যমে কি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র জমি খুব দ্রুত চাষ করা সম্ভব হয়। আগে যেমন নরমাল লাঙ্গলের মাধ্যমে জমি চাষ করা হয়ে থাকতো, সেইটা এখন আর হয় না। এখন হচ্ছে কি হয়, পাওয়ার টিলারের মাধ্যমে করলে খুব অল্প সময়ে অধিক পরিমাণ জমি ভালোভাবে চাষ করা হয়। তাহলে দেখতে পাচ্ছি যে জমি চাষেও প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এরপরে বলছি কি, সেচের কাজে প্রযুক্তি। আমরা কিন্তু সেচের কাজে প্রযুক্তি ব্যবহার করে আসছি। আগে কি করা হতো, প্রকৃতির উপর নির্ভর করা হতো, অর্থাৎ প্রকৃতিতে যখন বৃষ্টিপাত হতো সেই বৃষ্টির উপর নির্ভর করে ফসল চাষ করা হতো। কিন্তু বর্তমানে কি হয়েছে, প্রযুক্তি ব্যবহার করার ফলে এই কৃষিকাজে ডেভেলপমেন্ট এসেছে। তো এই সেচ কাজের জন্য কি করা হয়, ডিপ টিউবওয়েল বসানো হয়, শ্যালো মেশিন বসানো হয়। এই শ্যালো মেশিন, তারপরে ডিপ টিউবওয়েল প্রভৃতি কিন্তু প্রযুক্তির একটা অবদান। এর মাধ্যমে কি করা হচ্ছে, প্রত্যেকটা জমিকে সেচের আওতায় আনা হচ্ছে এবং উৎপাদন বাড়ানো হচ্ছে। এরপরে দেখো, বীজ বপনেও কিন্তু প্রযুক্তি ব্যবহার হচ্ছে। যদিও এখনো ব্যাপকভাবে এই প্রযুক্তিটার ব্যবহার হয়নি, তারপরেও কিন্তু অনেক জায়গায় ড্রাম সিডারের মাধ্যমে বীজ বপন করা হয়ে থাকে। তো বীজ বপনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু প্রযুক্তি ব্যবহৃত হয়। এরপরে দেখা যাচ্ছে সার প্রয়োগে প্রযুক্তি। সার প্রয়োগের ক্ষেত্রেও যে প্রযুক্তিটা আমরা ব্যবহার করি সেটা কম ব্যবহার হয়ে থাকে। বেশিরভাগ এখনো কিন্তু হাত দিয়ে কৃষকরা জমিতে সার প্রয়োগ করে থাকে। তারপরেও অনেক জায়গায় কিন্তু প্রযুক্তির মাধ্যমে সার প্রয়োগ করা হয়ে থাকে। এতে কি হয়, সারটা সমবন্টন হয় জমিতে। নর্মালি হাত দিয়ে করলে কিন্তু জমিতে সমবন্টন হয় না, কারণ কোথাও কম পড়ে কোথাও বেশি পড়ে। তো এই সার প্রয়োগের ক্ষেত্রে কিন্তু ইদানিংকালে প্রযুক্তির বেশ ব্যবহার দেখা যায়। কীটনাশক প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে ছোটখাটো যে যন্ত্রগুলো ব্যবহার করা হয়ে থাকে, তোমরা দেখো না যে শহরে যেটা দিয়ে ওই মশার স্প্রে করে দিয়ে যায়, ওইরকম একটা স্প্রে নিয়ে কিন্তু গ্রামাঞ্চলের জমিতে কীটনাশক প্রয়োগ করা হয়ে থাকে। তো ওইটাও কিন্তু ছোটখাটো একটা প্রযুক্তিরই অবদান। এরপরে হচ্ছে ফসল সংরক্ষণেও কিন্তু প্রযুক্তি ব্যবহৃত হয়ে থাকে। তো হারভেস্টারের মাধ্যমে দেখা যাচ্ছে যে হারভেস্টার মেশিনের মাধ্যমে বিশেষ করে তোমার যেগুলো শস্য, ধান, গম প্রভৃতিগুলো সংগ্রহ করার ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহৃত হয়ে থাকে। নর্মালি অর্থকারী ফসল সংগ্রহের ক্ষেত্রে এটা কার্যকরী না। এই ফসল সংগ্রহে কিন্তু হারভেস্টার বেশ ব্যবহৃত হচ্ছে ইদানিংকালে বাংলাদেশে। এরপরে মাড়াইয়ের কাজে কিন্তু স্থানীয়ভাবে অনেক মেশিন তৈরি হয়েছে, যে মেশিনগুলোর সাহায্যে অতি দ্রুত গতিতে মাড়াই কাজটা সম্পন্ন হয়ে থাকে। এরপরে হচ্ছে ফসল সংরক্ষণের জন্য কিন্তু প্রযুক্তি ইদানিংকালে ব্যবহৃত হয়েছে। আগের যুগে কিন্তু সংরক্ষণের জন্য উন্নত কোনো হিমাগার থাকতো না, কিন্তু বর্তমানে প্রত্যেক উপজেলাতেই দেখা যাচ্ছে যে হিমাগার স্থাপিত হয়েছে এবং ফসল সংরক্ষণ করে মানুষ সারা বছর এটাকে ব্যবহার করতে পারছে। এবং কৃষকরা আশানুরূপ এটা যেহেতু সংরক্ষণ করে সারা বছর তারা ইউজ করতে পারছে, এবং ফলে কি হচ্ছে, তারা হচ্ছে তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে। পরিবহনের ক্ষেত্রেও কিন্তু এই যে কৃষির ফসলগুলো আমরা কি করি, উৎপাদন করার পরে বিভিন্ন জায়গায় এটা বাজারজাতকরণ করি, আর এই বাজারজাতকরণের জন্য পরিবহন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে কিছুকাল আগেও পরিবহন ব্যবস্থার খুবই নাজুক অবস্থা ছিল। সেই অবস্থার থেকে কিন্তু বর্তমানে পরিবহন যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন ঘটেছে। যেমন উত্তরবঙ্গে তোমার যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের পরে উত্তরবঙ্গের সাথে এই ঢাকা অঞ্চল এর বাণিজ্যটা অনেক গুণ বেড়ে গিয়েছে, তাই না? ওই অঞ্চলের কোনো উৎপাদিত দ্রব্য কিন্তু ঢাকায় আসতো না। ইদানিং এই পরিবহনের উন্নয়নের ফলে খুব দ্রুত কি হচ্ছে, ওই ফসলগুলো চলে আসছে, অর্থাৎ ফসলের সুষম বন্টন শুরু হয়েছে। তো এই পরিবহনের ক্ষেত্রেও কিন্তু প্রযুক্তি, ফসলের ক্ষেত্রে এই পরিবহনের
প্রযুক্তির বেশ মানে ব্যবহার বেড়ে গেছে। এরপরে কি বলছি, গণমাধ্যমে কৃষিতে কিন্তু গণমাধ্যম অনেক ব্যবহৃত হয়ে থাকে। যেমন ইদানিংকালে আমরা কি রেডিও টেলিভিশনের মাধ্যমে কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যাগুলো, কৃষি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখে থাকি, এবং এর মাধ্যমে কি হয়, কৃষকরা তাদের ফসলের সমস্যাগুলো, কোন মাটিতে কোন ফসল ফলা হবে, এইসব গুলো সম্পর্কে অবগত হচ্ছে। আবার পক্ষান্তরে কি হচ্ছে, মোবাইলের মাধ্যমে কিন্তু আমরা ওই যে একটা হেল্পলাইন আছে, হেল্পলাইনে কৃষির যে সমস্যা, সেই সমস্যার সমাধান কিন্তু পেতে পারছি। তাহলে কৃষিক্ষেত্রে কিন্তু গণমাধ্যমের যে উন্নয়ন ঘটেছে, তা দ্বারা কিন্তু কৃষিরও উন্নয়ন ঘটেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রযুক্তির ব্যবহার রয়েছে, এবং এই প্রযুক্তির ব্যবহার ফলে কৃষিক্ষেত্রে অনেক উন্নয়ন ঘটেছে। তো মোটামুটি এইগুলোই ছিল আমাদের বাংলাদেশের কৃষি বা কৃষি চ্যাপ্টারের যে বিষয়গুলো তোমাদের সিলেবাসে আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। এই চ্যাপ্টার থেকে আমি এখন চলে যাব নবম অধ্যায়ে আমাদের যেই অধ্যায়ের নাম, সেটা হচ্ছে দূষণ ও দুর্যোগ। তো আরেকটু বলে নেই, কৃষি অধ্যায়টা এত বেশি গুরুত্বপূর্ণ যে এই অধ্যায় থেকে প্রতি বছরেই তোমাদের মাস্ট কোনো না কোনো কোশ্চেন থাকবে, এবং একাধিক কোশ্চেনও থাকতে পারে। তো এই চ্যাপ্টারটাকে একেবারেই অবহেলা করা যাবে না। এই চ্যাপ্টারটা ভালো করে আমি যেইগুলো পড়িয়েছি সেইগুলো বারবার করে একটু দেখবে, ঠিক আছে? এখন আমরা নতুন অধ্যায়ে চলে যাব, নবম অধ্যায়। নবম অধ্যায়ের নামটা হচ্ছে দূষণ ও দুর্যোগ। তো আমি আজকে যেই বিষয়টা নিয়ে একটু তোমাদের আলোচনা করব, সেটা হচ্ছে কি, দূষণ নিয়ে আলোচনা করব। দূষণটা কি? প্রাকৃতিক পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করাই হলো দূষণ। প্রাকৃতিক পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্য কোনো উপাদান কম হলেও যেমন দূষণ, বেশি হলেও তেমন দূষণ। যেমন মনে করো, বায়ুমণ্ডলে আমরা কি ফার্স্ট ইয়ারে যখন পড়েছো বায়ুমণ্ডলের উপাদান, তাই না? বায়ুমণ্ডলের উপাদানের মধ্যে পড়েছো যে হচ্ছে গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, আর কি ধূলিকণা, তাই না? এই উপাদানের প্রত্যেকটা পার্সেন্টেজ আছে না? এই পার্সেন্টেজ যদি কম হয় তাহলেও বায়ু দূষণ, যদি কোনো উপাদান বেড়ে যায় তাহলেও বায়ু দূষণ। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের বিরূপ প্রতিক্রিয়াটাই হচ্ছে দূষণ। সেটা কোনো উপাদান কমে গেলেও যেমন বিরূপ প্রতিক্রিয়া, কোনো উপাদান বেড়ে গেলেও তেমন বিরূপ প্রতিক্রিয়া। এই বিরূপ প্রতিক্রিয়াটাই হচ্ছে দূষণ। আর যেই পদার্থগুলো এই দূষণে সহায়তা করে, সেই পদার্থগুলোই হচ্ছে দূষক। তাহলে দূষণ একটা জিনিস, দূষক আর একটা জিনিস। এটা কিন্তু সবসময়ই প্রায়ই দেখা যায় যে পরীক্ষায় আসছে, দূষণ কি বা দূষণ কাকে বলে, অথবা দূষক কি। আমরা কখনোই কিন্তু এক করে ফেলবো না। দূষণ যখন বলবো তখন বলবো প্রাকৃতিক পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টিই হচ্ছে দূষণ। আর যে সকল উপাদান প্রাকৃতিক পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির জন্য দায়ী, সেই সকল উপাদানগুলোই হচ্ছে দূষক, ঠিক আছে? তো দূষণ হচ্ছে আমাদের এইখানটাই সিলেবাসে যে অংশটা আছে তাতে কিন্তু বলা আছে যে মানব সৃষ্ট দূষণ। তো মানব সৃষ্ট যে দূষণ, অর্থাৎ মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে প্রাকৃতিক পরিবেশের যে বিপর্যয় হচ্ছে, আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে সেগুলো। তো মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে যে দূষণগুলো হচ্ছে, সেটা হচ্ছে 4 ধরনের দূষণ হচ্ছে। একটা কি হচ্ছে, শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, ঠিক আছে? আমরা কিন্তু পর্যায়ক্রমে এই সবটাই
দূষণ পড়ব। এবং এর মধ্যে আরেকটু উল্লেখযোগ্য বলে নিই যে দূষণের কারণ পড়ব, দূষণের প্রতিকার পড়ব এবং এই দূষণের ফলে মানুষের শরীরে কি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে সেটা পড়ব। আরেকটু পড়ব কি, দুর্যোগ। দূষণের কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ ফলাফল হচ্ছে দুর্যোগ। সেই দুর্যোগ নিয়েও আমরা পড়বো, দুর্যোগ ব্যবস্থাপনা অর্থাৎ সিলেবাসের যে অংশটুকু আছে সবই পড়বো। আজকে আমি যেটুকু আলোচনা করব সেটা হচ্ছে কি, বায়ু দূষণ। তাহলে বায়ু দূষণটা কি? তাহলে বায়ুর যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর কম বা ঘাটতি বা আধিক্য উভয়ই কিন্তু দূষণ। অর্থাৎ বায়ুর যদি বিরূপ অবস্থা, উপাদানগুলোর যদি মানে কম বা ঘাটতি বা আধিক্য যে কোনো একটা হলেই কিন্তু বায়ু দূষণ হবে। বাতাসে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যায় 21 এই 21-এর বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা বায়ু দূষণ। আবার যদি এর কম হয়ে যাও সেটাই কিন্তু বায়ু দূষণ। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যা তার চাইতে কম হলেও যেমন দূষণ, বেশি হলেও তেমন দূষণ। নর্মালি মানুষের দ্বারা বায়ুর যে দূষণগুলো সংঘটিত হয় যে যে কারণে, সেই কারণগুলো আমরা একটু লিখি, তারপরে আলোচনা করব। প্রথমে হচ্ছে কি বায়ু দূষণের কারণ। এগুলো মোটামুটি আমরা কারণ বললাম। প্রথমে আসি যেটা মোটরযান। আমরা জানি কি মোটরযান থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া নির্গত হয়। ও আরেকটু বলে নেই যে যত বেশি জীবাশ্ম জ্বালানি আমরা বার্ন করব তত বেশি কি হবে, আমাদের কার্বন ডাইঅক্সাইড ইমিট হবে, তাই না? তো আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মোটর গাড়িতে আমরা কি করি, এই জীবাশ্ম জ্বালানিগুলোই ইউজ করে থাকি। হয় তোমার গ্যাস ইউজ করে থাকি, না হলে তেল ইউজ করে থাকি। তো এইগুলোর থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড নির্গত হয়, যা পরিবেশের বায়ু দূষণের জন্য অন্যতম একটা কারণ। আর আরেকটা কি করা হয় বাংলাদেশের ক্ষেত্রে, যেটা আমরা বলছি সেটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ গাড়ির ইঞ্জিনগুলো হচ্ছে তোমার বিকল, সেগুলোকে কোনো রকম সারায়ে ব্যবহার করা হয়। এইসব ইঞ্জিনগুলো পরিবেশ বান্ধব নয়, ফলে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তারপরে কার্বন মনোক্সাইড এগুলো ইমিট করে বায়ু দূষণে সহায়তা করে থাকে। তো মোটরযান, এটা সারা পৃথিবীর জন্যই কিন্তু এই মোটরযানটা একটা উল্লেখযোগ্য বায়ু দূষণের কারণ। কারণ পৃথিবীর প্রায় সমস্ত দেশই কি করে, এই জীবাশ্ম জ্বালানিগুলো ব্যবহার করে এই গাড়িগুলো চালায়। তো এই জীবাশ্ম জ্বালানি ইউজ করার ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণে বাতাসে দূষক পদার্থ নিঃসৃত হচ্ছে এবং বায়ু দূষণ ঘটছে। এরপরে যেটা হচ্ছে শিল্প কারখানা।
শিল্প কারখানার থেকেও কিন্তু কালো ধোঁয়া নির্গত হয় প্রচুর পরিমাণে। বিভিন্ন ধরনের শিল্প কারখানা থেকে সালফার ডাইঅক্সাইড, কার্বনের বিভিন্ন অক্সাইড সমূহ, তারপরে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড সমূহ নির্গত হয়। আর এই নির্গত ধোঁয়া থেকে কি হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। ইট ভাটার কথা তো আমরা বলি নাই। তো তাহলে শিল্প কারখানাও কিন্তু বায়ু দূষণের অন্যতম কারণ। উন্নত দেশগুলোর শিল্প কারখানার থেকে নির্গত এই ধোঁয়ায় যে পরিমাণ বায়ু দূষণ হচ্ছে, সেই বায়ু দূষণের প্রভাব কিন্তু আমরাও পাচ্ছি। এই ভারতের পার্শ্ববর্তী দেশ ভারতের কথাই চিন্তা করা যাক। এই দেশের শিল্পগুলো থেকে এত পরিমাণ মানে বায়ু দূষণ হয় যে ওখানে তোমার এই যে তাজমহলের যে মার্বেল পাথরগুলোর কালার চেঞ্জ হতে শুরু করেছে, বায়ু দূষণ এত বেশি হয়েছে। তো সুতরাং দেখা যাচ্ছে যে শিল্প কলকারখানাও হচ্ছে বায়ু দূষণের আর একটা অন্যতম কারণ। পাওয়ার প্ল্যান্ট যুক্তরাষ্ট্রের 90% বৈদ্যুতিক শক্তি তেল থেকে আর কয়লা থেকে উৎপন্ন হয়, এই পাওয়ার প্ল্যান্ট থেকে। যেহেতু আমরা এর আগেই বলেছি যে জীবাশ্ম জ্বালানি যত বেশি বার্ন হবে তত বেশি কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড বাতাসের সাথে ইমিট হবে, মিশে যাবে। তো পাওয়ার প্ল্যান্টে যেহেতু কয়লা আর তেল বেশি ইউজ করা হয়ে থাকে, তাই বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। যুক্তরাষ্ট্রেই তাদের বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে 90%-এর বেশিতেই তারা হচ্ছে জীবাশ্ম জ্বালানি ইউজ করে থাকে। তাহলে তারাই প্রচুর পরিমাণে বায়ু দূষণ করে থাকছে। তো দেখা যায় যে এই পাওয়ার প্ল্যান্টের কারণে বায়ুটা প্রচুর পরিমাণে দূষিত হচ্ছে। ক্লোরোফ্লোরোকার্বন, যার সংক্ষেপ রূপ হচ্ছে সিএফসি, এই সিএফসি কিন্তু বায়ু দূষণের অন্যতম আর একটা নিয়ামক বা একটা গুরুত্বপূর্ণ উপাদান বায়ু দূষণের, অর্থাৎ একটা বড় দূষক। এমন কোশ্চেন আসতে পারে যে দুইটা দূষক পদার্থের নাম লেখো বা দূষকের নাম লেখো, কিংবা একটা দূষকের নাম লেখো। তোমরা কার্বন ডাইঅক্সাইড লিখতে পারো, তোমরা সালফার ডাইঅক্সাইড লিখতে পারো, তোমরা সিএফসি লিখতে পারো, কার্বন মনোক্সাইড লিখতে পারো, যে কোনোটা লিখতে পারো। হ্যাঁ, সর্বোচ্চ দুইটা আসবে, একটাই বেশিরভাগ আসে, সেক্ষেত্রে সর্বোচ্চ দুইটা আসতে পারে। তো এই ক্লোরোফ্লোরো কার্বনটা কোত্থেকে আসে? আমরা যত বেশি আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হব তত বেশি কিন্তু ক্লোরোফ্লোরো কার্বনটা ইমিট হবে। যেমন রেফ্রিজারেটরে থেকে সিএফসি নির্গত হয়, আমরা বিভিন্ন স্প্রে ইউজ করি, সেই স্প্রেগুলো থেকে ক্লোরোফ্লোরো কার্বন নির্গত হয়। এসি ইউজ করি, এসির থেকে কিন্তু ক্লোরোফ্লোরো কার্বন নির্গত হয়। বিভিন্ন ওই যে প্লাস্টিক সামগ্রী তৈরি করি, তার থেকেও কিন্তু সিএফসি নির্গত হয়। তো যত বেশি আধুনিক জীবনযাপন করব আমরা, তত বেশি কিন্তু সিএফসি নির্গত হবে। আর এই সিএফসিটা কি করে, ওই যে তোমরা যখন বায়ুমণ্ডলের স্তর পড়েছো তখন দেখেছো যে ওজোন মণ্ডল নামে একটা লেয়ার আছে বায়ুমণ্ডলে, তাই না? ওই লেয়ারটাকে ছিদ্র করে ফেলে, ফলে সূর্য থেকে আল্ট্রাভায়োলেট রে সরাসরি পৃথিবীতে আসে। পৃথিবীতে আসার পরে কি হয়, বাতাসের বায়ুমণ্ডলের টেম্পারেচারটা বাড়িয়ে দিয়ে বায়ু দূষণে সহায়তা করে। তাহলে ক্লোরোফ্লোরো কার্বন কিন্তু খুব বড় ধরনের একটা বায়ুর দূষক, ঠিক আছে? অর্থাৎ বায়ু দূষণের একটা অন্যতম কারণ হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন। আবর্জনা সমূহ যখন আমরা কোনো একটা স্থানে রেখে দিই, যদি এটা বিভিন্ন জৈব পদার্থ হয়, অর্থাৎ কোনো উদ্ভিদ, প্রাণী বা মানুষের মৃতদেহ হয়, তাহলে সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস বের হয়, যা হচ্ছে বায়ু দূষণে সহায়তা করে। তারপরে যে দুর্গন্ধ বের হয় সেগুলো কিন্তু বায়ু দূষণে সহায়তা করে থাকে। তারপরে আমরা যে প্রতিদিন দৈনন্দিন কাজের জন্য শিল্প কারখানার থেকে আবর্জনা বের হয়, তারপরে হচ্ছে বাণিজ্যিক ভাবে আবর্জনা বের হয়, গৃহস্থালির কাছ থেকে প্রতিদিন আবর্জনা বের হয়। এই আবর্জনা থেকে বিভিন্ন ধরনের বায়ু দূষক নির্গত হয়ে বায়ু দূষণে সহায়তা করে থাকে। এরপরে যেটা আছে পরিবহন সেবা, পরিবহন সেবাও কিন্তু বায়ু দূষণের জন্য অন্যতম কারণ। পরিবহন সেবা বলতে শুধুমাত্র যে যানবাহন বোঝায় তা কিন্তু নয়। পরিবহন সেবার ক্ষেত্রে কিন্তু রাস্তাঘাট নির্মাণও একটা উল্লেখযোগ্য বিষয়। রাস্তাঘাট যখন নির্মাণ করা হয় তখন কি হয়,
প্রচুর পরিমাণে বালি বাতাসের সঙ্গে মিশে গিয়ে বাতাসকে দূষিত করে থাকে। তোমরা নিশ্চয়ই রিসেন্ট যে খবরটা, ঢাকার বাতাস পৃথিবীর সবচাইতে দূষিত বাতাস, তাই না? কারণ কি, এখানটায় বিভিন্ন পরিবহনের যে উন্নয়ন কার্য পরিচালনা হচ্ছে, রাস্তা, মেট্রো রেল প্রভৃতি নির্মাণ হচ্ছে। এই নির্মাণের ফলে প্রচুর পরিমাণে মানে বাতাসের সাথে ধুলাবালি মিশে গিয়ে বাতাসকে দূষিত করেছে। তাহলে পরিবহন সেবার উন্নয়নের জন্যও কিন্তু বায়ু দূষণ ঘটে থাকে। এছাড়াও আছে কি, বাণিজ্যিক ও কৃষিকাজ, বাণিজ্যিক এবং কৃষিকাজের ফলেও কিন্তু বায়ু দূষণ সংঘটিত হয়। কৃষিকাজের ক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে কি, ফসল উৎপাদনের পরে যে উচ্ছিষ্ট থাকে, বিভিন্ন খড়, বিছালি টিছালি এগুলো থাকে, এগুলো কি করা হয়, পুড়াইয়ে দেওয়া হয় জমিতে। তো পুড়াই দেওয়ার ফলে যেহেতু এটা উদ্ভিদের দেহাবশেষ, ফলে এখান থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়ে বাতাসকে দূষিত করে থাকে। আর এছাড়াও আমরা দেখছি কি, ইটভাটার কথা বলছি। ইটভাটা কিন্তু বায়ু দূষণের একটা গুরুত্বপূর্ণ কারণ। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে কি হয়, গাছ কেটে সেই আর একটা পয়েন্ট আমরা দেই নাই, সেটা হচ্ছে বৃক্ষ নিধন। তো গাছ কেটে কি হয়, ইটভাটাই ব্যবহার করা হয়। ফলে কি হলো, গাছের পরিমাণ কমে গেল এবং বাতাস থেকে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হলো, সেই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে অক্সিজেন, ওই পরিমাণ অক্সিজেন নির্গত হলো না। ফলে কি হবে, বাতাস দিনকে দিন দূষিত হবে। এছাড়াও ইটভাটায় কি ব্যবহার করা হয়ে থাকে, কয়লা ব্যবহার করা হয়ে থাকে। এই কয়লাও কিন্তু জৈব জ্বালানি, যা প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। ফলে কি হয়, পরিবেশ দিনকে দিন দূষিতই হয়। তাহলে ইটভাটাও কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে ইটভাটা বায়ু দূষণের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। তোমরা যদি ইটভাটার পার্শ্ববর্তী জায়গাগুলো দেখো, তাহলে দেখবে যে ওই অঞ্চলের গাছগুলো যেগুলো আছে, সেইগুলো দেখলেই বোঝা যায় যে কেমন যেন পুষ্টিহীনতায় ভুগছে এরকম, অর্থাৎ নিষ্প্রাণ গাছগুলো। বৃক্ষ নিধন হচ্ছে বায়ু দূষণের আর একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ। বৃক্ষ নিধন করে কিন্তু আমরা প্রচুর পরিমাণে বায়ু দূষণ ঘটাচ্ছি। কারণ কি, বৃক্ষ কি করে, আমাদের যে বিভিন্ন এই যে আমাদের কার্যকলাপের ফলে আমরা বিভিন্ন ধরনের বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড যেগুলো ত্যাগ করছি, এই কার্বন ডাইঅক্সাইড গুলোকে বৃক্ষ নিয়ে কি করে, গাছ নিয়ে অক্সিজেন ইমিট করে, আর সে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। ফলে কি হয়, বাতাসের কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ব্যালেন্স থাকে। কিন্তু যদি আমরা এই ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে, মানুষের প্রয়োজনের কারণে অনর্গল বৃক্ষ নিধন করছি, ফলে কি হচ্ছে, এই ব্যালেন্সটা আর থাকছে না। ফলে বাতাসের কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের ইমব্যালেন্স হয়ে বায়ু দূষণ ঘটাচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিভিন্ন কারণগুলো, এছাড়াও কিন্তু আরো কারণ আছে। তোমরা এমনি সেই পয়েন্টগুলো যদি দেওয়া যায়, তাহলে বুঝতে পারবা যে এই কারণগুলোর কারণে অ্যাকচুয়ালি বায়ু দূষণ ঘটছে। তো অনেক সময় তোমার ছবির মাধ্যমে কোনো উদ্দীপক দিয়ে কিংবা হচ্ছে বর্ণনা করে কোনো উদ্দীপক দিয়ে বলতে পারে যে উদ্দীপকে উল্লেখিত যে দূষণটা, সেই দূষণের কারণগুলো ব্যাখ্যা করো, এরকম আসতে পারে। হয়তো বললো যে একটা ইটভাটা দিয়ে তোমার চিমনি দেখাই দিল, ধোঁয়া উঠছে, অথবা একটা ইন্ডাস্ট্রির ছবি দিয়ে ধোঁয়া উঠছে এরকম চিহ্ন দেখাই দিল। তাহলে তো তুমি বুঝতেই পারছো যে কি বোঝাচ্ছে এখানটায়। এরকম দেখাইয়ে দিল, দিয়ে বলল যে উদ্দীপকে উল্লিখিত দূষণের কারণগুলো আলোচনা করো। তাহলে আমরা বুঝতে পারবো না যে কোনটা চেয়েছে। আবার বলতে পারে যে উল্লিখিত উদ্দীপকে উল্লিখিত দূষণের ফলে মানুষের দেহে কি ধরনের সমস্যা হতে পারে ব্যাখ্যা করো। তখন আমরা এই যে দূষণের ফল, মানে মানুষের উপরের প্রভাব, এগুলো কিন্তু আলোচনা করব। তো এই বায়ু দূষণের কারণ সম্পর্কে আমরা জানলাম। এখন বায়ু দূষণের নিয়ন্ত্রণে কি কি
বায়ু দূষণ রোধে আমরা কি কি কাজ করতে পারি, অর্থাৎ কি কি কাজ করলে বায়ু দূষণটা রোধ করা যাবে, সেগুলো আমরা একটু লিখে নেই। একটা নির্দিষ্ট স্থানে শিল্পাঞ্চল গড়ে তুলতে হবে, অর্থাৎ শহরের মাঝখানে যেখানে এমনিতেই বায়ু দূষণের হার বেশি, সেই অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে না তুলে কোনো একটা বনায়নযুক্ত অঞ্চল বা তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে যদি আমরা শিল্পাঞ্চল গড়ে তুলি এবং শিল্পগুলো যদি পরিবেশ বান্ধব করি, অর্থাৎ এখান থেকে খুব অল্প পরিমাণে বায়ুর যে দূষক পদার্থগুলো নিঃসৃত হয় সেগুলো যেন কম পরিমাণে নিঃসৃত হয়, এরকম আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে এবং সেই নির্দিষ্ট স্থানে শিল্পস্থান যদি গড়ে তুলি তাহলে কিন্তু বায়ু দূষণটা অনেক ক্ষেত্রে প্রতিরোধ করা সম্ভব হয়। অর্থাৎ এখানে দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে নিরাপদ স্থানে শিল্প অঞ্চলটা গড়ে তুলতে হবে এবং পরিবেশ বান্ধব, অর্থাৎ শিল্প থেকে যে পরিমাণ ধোঁয়া নির্গত হবে তা যেন পরিবেশের ক্ষতি না করে, অর্থাৎ ওই শিল্প কারখানা থেকে কম পরিমাণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কলকারখানাগুলো নির্মাণ করতে হবে যেন এখান থেকে বেশি দূষক পদার্থ নির্গত না হয়, সেই রকম যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু বায়ু দূষণটা অনেকটাই রোধ করা যাবে। বিকল্প জ্বালানি ব্যবহার। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি কি জ্বালানির জন্য আমরা জীবাশ্ম জ্বালানি ইউজ করছি। তো এই জীবাশ্ম জ্বালানি ব্যবহার করলে কার্বন ডাইঅক্সাইড যে নির্গত হবে, কার্বন মনোক্সাইড নির্গত হবে, এটা আমরা জানি। তাহলে আমাদের কি করতে হবে, এমন জ্বালানি ব্যবহার করতে হবে যেন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড নিঃসৃত না হয়। তাহলে বিকল্প জ্বালানি হিসাবে আমরা কি ইউজ করতে পারি, আমরা সোলার এনার্জিকে ব্যবহার করতে পারি, তাই না? সোলার এনার্জি ব্যবহার করলে কি হবে, আমাদের ওই কি বলে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড নির্গত হবে না এবং বায়ু দূষণও ঘটবে না। আরেকটু বলে রাখি, ইট ভাটায় যে চিমনিগুলো, সেই চিমনিগুলো যদি একটা নির্দিষ্ট উচ্চতায় আমরা স্থাপন করি, এটা শিল্পাঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে আমি বলছি, চিমনি এগুলো যদি একটা নির্দিষ্ট উচ্চতায় তৈরি করি তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড যেগুলো নির্গত হয় সেগুলো ওপরের বায়ুমণ্ডলের সাথে মিশে যাবে, নিচের বায়ুমণ্ডলের সাথে মিশবে না, ফলে বায়ু দূষণ কম হবে। এছাড়া আর একটা আমরা বলছি কি, এর আগে কারণ বলেছিলাম বৃক্ষ নিধন। তাহলে বৃক্ষ নিধন যদি বায়ু দূষণের কারণ হয় তাহলে বৃক্ষ রোপণটা কি হবে, বায়ু দূষণ রোধ, তাই না? তাহলে বৃক্ষ রোপণ, প্রচুর পরিমাণে যদি বৃক্ষরোপণ করা হয় তাহলে সেইখানে বায়ু দূষণ আর থাকবে না। সারা পৃথিবী মিলায়ে যে বায়ু দূষণের ফলে বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি হয়েছে, এই বিশ্ব উষ্ণায়নের যদি আমরা প্রতিকার বলি তাহলে প্রথম যে প্রতিকারটা আছে সেটাই কিন্তু হচ্ছে বৃক্ষরোপণ। অর্থাৎ বৃক্ষরোপণ করলে সারা পৃথিবীতে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেই কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করবে এবং হচ্ছে বায়ু দূষণের হারটা কমায় নিয়ে আসবে। এরপরে কি হচ্ছে, মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিভিন্ন শিক্ষার মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে কি হবে, মানুষেরকে অ্যালার্ট করতে হবে যে বায়ু দূষণের ভয়াবহতা কত বেশি। আগের চাইতে মানুষ কিন্তু এখন অনেক বেশি সচেতন হয়েছে, তাই না? আরো বেশি মানুষকে সচেতন করতে হবে যে এই এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, বায়ু দূষণ কম করতে হবে। বায়ু দূষণের ফলে প্রকৃতির উপরে, মানুষের উপরে, সব ধরনের জীবজন্তুর উপরে কি
বিরূপ প্রভাব পড়ছে, এই বিরূপ প্রভাব সম্পর্কে অবহিত করতে হবে, তাহলে মানুষ সচেতন হবে এবং বায়ু দূষণটা আলটিমেটলি করবে না। তো যত বেশি মানুষকে সচেতন করা যাবে, সচেতনতা বৃদ্ধি পাবে, তত বেশি বায়ু দূষণ রোধ হবে। বায়ুর গুণগত মান পর্যবেক্ষণ ও মূল্যায়ন। পৃথিবীতে কিন্তু বায়ু দূষণ অলরেডি ঘটে গেছে, সেজন্য পৃথিবীর টেম্পারেচার অলরেডি বেড়ে গেছে, তাই না? তো কি করতে হবে, কিছুদিন পর পরে এই বাতাসের গুণগত মান পর্যবেক্ষণ করতে হবে এবং সেই অবস্থা থেকে কি কি কাজগুলো করলে বায়ুর গুণগত মান ঠিক আগের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় বায়ু যেরকম ছিল সেই অবস্থায় ফিরে যাবে, এই বারবার পর্যবেক্ষণ করতে হবে এবং তার মূল্যায়ন করতে হবে। এবং পর্যবেক্ষণের মাধ্যমে কি পরিমাণ দূষিত হলো এবং কি পরিমাণ আমাদের অ্যাক্টিভিটিস দ্বারা এই দূষণ কমায় নিয়ে আসা যাবে, এইভাবে আস্তে আস্তে দূষণের